এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আমি বিপ্লব ভট্টাচার্য। প্রতি সোমবারের মতন এই সোমবারও আপনাদের সবার সামনে উপস্থিত। আজকে আমাদের সামনে আমার সঙ্গে যিনি আছেন তার কাছে আমার যেটা জানার বিষয় সেটা হচ্ছে আমাদের সমাজে বা আমাদের এই বর্তমান দিনে কোভিড পরবর্তী পর্যায়ে একটা নতুন সিমটম নিয়ে, যদিও সিমটমটা আগেও ছিল কিন্তু এখন নতুন সিমটম নিয়ে সারা দেশ জুড়ে একটা বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়েছে। রোগটার নাম গুলেনবারি বলে অনেকে বলছেন, বা এর অনেক রকম উচ্চারণ হয়, অনেক রকম সব প্রোনাউন্সিয়েশন আছে। তো তাতে এই রোগটাতে মানে হসপিটালাইজেশনের জায়গায় চলে যায়, বা তারপরে যখন রোগটা থেকে যখন পেশেন্ট বেরিয়ে আসে তখন ফিজিওথেরাপির একটা গুরুত্বপূর্ণ পার্ট থাকে। তো সেই পার্টের কী ধরনের চিকিৎসার প্রয়োজন পড়ে এবং কীরকমভাবে তাদের থেকে একদম নর্মাল অবস্থায় পেশেন্টকে নিয়ে আসা যায় সেই বিষয়ে আমরা জানবো। এবং তার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন আজকের আমাদের দুর্গাপুরের একজন প্রথম সারির ফিজিওথেরাপিস্ট, যার নাম জয়িতা মিত্র। নমস্কার। দিদি, আপনার কাছে যেটা প্রথমেই জানতে চাইবো, এই যে রোগটা নিয়ে আমরা বলছিলাম যে গুলেনবারি ব্যাপারটা, এই রোগটা ঠিক কী, এবং আমরা যেরকম জানি বা শুনেছি বা যেটা কি এটা প্রিভিয়াসলি ছিল, এখন হঠাৎ করে এসছে তা নয়, প্রিভিয়াসলি ছিল কিন্তু হঠাৎ করে এখন একটু জনসমাগমের কাছে বা জনগণের কাছে খুব মানে একটা পরিচিত নাম হয়ে উঠছে আস্তে আস্তে। তো এটা বিষয়ে যদি একটু কিছু বলেন, যেহেতু আপনি এগুলো নিয়ে অনেকটা কালচার করেন আর কি। নমস্কার, আমি জয়িতা মিত্র। সবার প্রথম ধন্যবাদ আমাদের বিপ্লব বাবুকে, ওনার ডাকে আমি আজকে এখানে, এবং ধন্যবাদ এক্সপ্রেস নিউজ চ্যানেলকে যে আমাকে এই সুন্দর সন্ধ্যায় আমন্ত্রণ জানানোর জন্য। তো দেখুন, গুলেনবারি সিনড্রোম, এটা গুলেনবারি আমি বলি না, এটা হচ্ছে গুইয়াবারি। উচ্চারণটা যেভাবেই করতে পারেন। তো এটার স্পেলিং ওয়াইজ এটা গুইলানবারি সিনড্রোম। তো এই সিনড্রোমটা অ্যাকচুয়ালি একটা মানে ভাইরাল ইনফেকশন থেকে হয়, এবং এটার জন্য কোনো বয়স নেই। বয়সটা হচ্ছে 2 বছর থেকে 80 বছরের যে কারোর যখন খুশি হতে পারে। তো এটা একটা অটো ইমিউন ডিসঅর্ডার, তো মানে ইমিউন মেডিয়েটেড ডিজিজ। তো সেই ইমিউন মেডিয়েটেড ডিজিজটা অ্যাকচুয়ালি পেরিফেরাল নার্ভাস সিস্টেমটাকে অ্যাটাক করে। তো পেরিফেরাল নার্ভাস সিস্টেমটাকে যখন অ্যাটাক করছে তখন কি করছে, মানে আমাদের শরীরের প্রত্যেকটা যে নার্ভগুলো যেখানে যেখানে আছে, যে নার্ভগুলো সাপ্লাই, যে মাসেলসগুলোতে, সব মাসেলসগুলোতেই তো নার্ভ সাপ্লাই থাকে, তো সেই মাসেলগুলোকে উইক করতে শুরু করে। এবং এটা খুবই মানে আগে ভীষণই রেয়ার ছিল। আমার এই 28 বছরের অভিজ্ঞতায় আমি খুব কমই পেশেন্ট পেয়েছিলাম, কিন্তু রিসেন্ট এটা বাড়ছে। আপনার বিশেষ করে আফটার কোভিড এই প্রবলেমগুলো বেশি করে দেখা যাচ্ছে, যে এটা যেহেতু একটা ভাইরাল ইনফেকশন, এই ভাইরাল ইনফেকশন থেকেই আপনার মানে এটা বিভিন্নভাবে হতে পারে, বিভিন্ন কারণে হয়। যেমন ধরুন আপনার ভাইরাস এফেক্ট করলো, সেটা থেকে তো হয়ই, তার সাথে সাথে ধরুন কারুকে ভ্যাকসিন দেওয়া হলো, মানে ভ্যাকসিনেটেড হলো। তো যখনই ভ্যাকসিনেটেড হয় তখন যে ভাইরাল কম্পোনেন্টগুলো শরীরের মধ্যে ঢোকে সেটা একটা অ্যান্টিবডি জেনারেট করে। তো
তো সেই অ্যান্টিবডিটা যখন জেনারেট করে তখনও তো শরীরের মধ্যে কিছু চেঞ্জেস হয়। তো সেই সময় কি করে নিউরনসগুলো, মানে আমাদের নার্ভগুলোকে এফেক্ট করে। তো সেই নিউরনসগুলোকে যখন এফেক্ট করে তখন বিভিন্ন জায়গার মাসেলগুলো উইক হতে শুরু করে। সেই মাসেল উইকনেসটা এমন পর্যায়ে কখনো কখনো পৌঁছে যায় যে পেশেন্ট হাঁটতে পারে না, প্রথম হাত বা পা এই মাসেলগুলো উইক হতে পারে, কখনো কখনো রেসপিরেটরি মাসেলগুলো উইক হয়ে যায়। এবার যখন রেসপিরেটরি মাসেলসগুলোকে অ্যাটাক করে তখন সেটা খুব সিভিয়ার হয়ে যায়। তো সেক্ষেত্রে হয়তো শুধুমাত্র মেডিকেশনে হয় না, তখন হয়তো আপনার ভেন্টিলেশনও দিতে হয় কখনো কখনো পেশেন্টকে। কিন্তু যখন মাসেল উইকনেসটা হয়, সেই মাসেল উইকনেস, যেমন ধরুন আমাদের যে মায়োসাইটিস থেকে মায়োপ্যাথি হয়, তেমনি এটাও একটা মানে সরি পলিনিউরাইটিস হয়। তো সেই পলিনিউরাইটিস থেকে একটা নিউরোপ্যাথি ডেভেলপ করে। তো এই নিউরোপ্যাথির ওপরেই তো আমাদের মেনলি কাজগুলো তো এইভাবেই থাকে। তো সেখানে ফিজিওথেরাপির পার্ট তো 100% অনেক বেশি। তো আমরা যখন এই পেশেন্টগুলোকে পেয়েছি তখন আমি খুব ছোট বাচ্চাকেও পেয়েছি এবং মেনলি ইয়াং এজে এটা হয়। একটু জল পাওয়া যাবে, মেনলি ইয়াং এজে এগুলো হয় আর কি। তো এই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে সেই মাসেলগুলোর এন্ডুরেন্স পাওয়ার বাড়ানো, মাসেলের অ্যাক্টিভিটি বাড়ানো। আমরা সেইগুলোতে একটু পরে আসবো, কিন্তু আগে রোগটা নিয়ে যেটা বলার সেটা হচ্ছে যে এই অটোইমিউন ডিজিজটা, অটোইমিউন ডিসঅর্ডারটা আজকালকার দিনে খুবভাবে বেড়ে গেছে এবং বেড়ে যাওয়ার কারণটা মেনলি কিছু খুঁজে পাওয়া যায় না। তবে যখনই ভাইরাল ইনফেকশন হচ্ছে সঙ্গে সঙ্গেই যেটা হয় তা নয়, আস্তে আস্তে এটার যে সিমটমস সেটা হচ্ছে হাত পা ঝিনঝিন করতে শুরু করে, বা কখনো কখনো আপনার দেখা যায় পেশেন্ট হঠাৎ করে ডায়রিয়া, সিভিয়ার ডায়রিয়া, জ্বর হয়েছে, এইগুলো থেকেই ডিসিশন। এই যে যেগুলো আপনি বলছেন এগুলো কি ওই ছোট থেকে, মানে যেটা আপনি বললেন যে একদম অল্প 2 থেকে 80 বছর পর্যন্ত সবার ক্ষেত্রে একই রকম সিমটম থাকে? যখন যার যে সিমটমস আসে, সিমটমসটা পার্টিকুলারলি একটাই হয় না। সিমটমস মোটামুটি যেগুলো দেখে বোঝা যায় যে পেশেন্ট হঠাৎ কমপ্লেন করছে, ধরুন অনেক ক্ষেত্রে ডাইরেক্ট পেশেন্ট আমার কাছে আসে, তখন আমাকে, এটা তো অ্যাকচুয়ালি নিউরোলজিস্ট রাই দেখেন এটা, তো এটা নিউরোলজিক্যালি একটা পার্ট। তো আমি এই ক্ষেত্রে হয়তো ক্লিনিকটাকে, ফিজিওথেরাপির পার্টটা শুরু হয় কখন থেকে? এটা হচ্ছে যখন উইকনেস আসে, আচ্ছা, পেশেন্ট মাসল উইক হয়ে গেল, বিশেষ করে আপনার হসপিটালাইজেশনের পর থেকে না তার আগে হতো? না, এটা ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ডে থেকে যদি ফিজিওথেরাপি করা যায় তাহলে খুব ভালো রেজাল্ট হয়, মানে অ্যালং উইথ মেডিকেশন। মেডিকেশন তো বিভিন্ন রকম, সে তো যেটা ওনারা ডিসাইড করেন ডক্টররা সেটাই দেন। তো সেক্ষেত্রে আমি যতটুকু জানি একটু স্টেরয়েড দেওয়া হয়, বা কখনো কখনো আপনার আইভি, আইজি, মানে এটা হচ্ছে ইন্ট্রাভেনাস, হ্যাঁ, ইমিউনোগ্লোবিউলিন ট্রিটমেন্ট বা প্লাজমা থেরাপি, এগুলো করা হয় পেশেন্টদেরকে। কিন্তু ওয়ার্স্ট কেস হচ্ছে ওই যখন পালমোনারি ফাংশন, মানে পালমোনারি মাসেলসটাকে অ্যাটাক করে। এটা কি আমাদের এই পশ্চিম ভারতের এই পার্টটায়, মানে আমাদের দিকে কি বেশি, না এমনি দক্ষিণ ভারতে যতগুলো আমরা যেগুলো পাই বা যেগুলো জানতে পারছি ম্যাক্সিমামটা দেখা যাচ্ছে দক্ষিণ ভারতের দিকে এফেকশনটা খুব বেশি? এটা কি সেরকম কোনো, মানে ভারতের বিভিন্ন পার্ট অনুযায়ী হচ্ছে, না সমগ্র ভারতবর্ষ জুড়েই হচ্ছে? না, এটা তো ধরুন শোনা তো যায় সব জায়গায়ই হয়, কিন্তু এখন এটার প্রকোপটা অনেক বেশি বেড়েছে। যে এটাতে আমাদের লাইফস্টাইলের কোনো রকম কিছু, মানে আমাদের যে কর্মজীবন, ডেইলি লাইফস্টাইলের উপর কি এটা কোনো এফেক্ট করে? মানে সেরকম ধরনের লাইফস্টাইলটা, মানে কি আমাদের মেইনলি যেটা করতে হয়, যা করোনার সময় করতে হয়েছে সেটাই বেশিরভাগ করা উচিত। সেটা হচ্ছে মুখে মাস্ক ইউজ করা, রেগুলার হাতটাকে প্রপারলি স্যানিটাইজ করা, প্রপারলি ধোয়া, বা এগুলো অ্যাকচুয়ালি ওই হাঁচি কাশি যেভাবে নাক থেকে যায় সেভাবেই, এটাও তো একটা ভাইরাস। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা ওইভাবে যায় যখন, সেইগুলোর একটা হাইজিন মেনটেন করা, এবং অবভিয়াসলি রেগুলার বেসিস যদি এক্সারসাইজ কেউ করে, ব্রিদিং এক্সারসাইজ করে আর এই হাইজিনগুলো মেনটেন করে, তাহলে সেক্ষেত্রে তো মানে তাদের তো অনেকটাই প্রিকশন হয়ে যায়।
মানে বাড়ির বয়স্কদের ক্ষেত্রে এটাকে একটু বেশি করে প্রিপারেশনের দিকে রাখা উচিত এরকমই মনে হচ্ছে আপনার কথাবার্তাগুলো শুনে। সেদিকে কারণ যাদের ইমিউনিটি কম, বাড়িতে যাদের ইমিউনিটি যাদের বয়স্ক মানুষজন আছেন বা ছোট বাচ্চারা যাদের ইমিউনিটি একটু কমের দিকেই থাকে প্রথম দিকে, তো তাদের ক্ষেত্রে প্রিপারেশনটা এখন থেকে একটু বেশি নেওয়াই দরকার। এটা তো বোঝা যায় না কখন হচ্ছে, যখন হবে তখন তো এই মানে সর্দি কাশি লাগলে একটু বেশি কশাস থাকতে হয়। জ্বর এলো সেক্ষেত্রে অবশ্যই আমরা জেনারেলি কি করি 3 দিন দেখি তারপরে যাব ডাক্তারের কাছে, কিন্তু যদি জ্বরের সাথে এই ধরনের কিছু সিমটমস থাকে তাহলে বলবো যে ডাক্তারের কাছে সঙ্গে সঙ্গে ডক্টরের পরামর্শ। ফিজিওথেরাপির এই পার্টে মানে ফিজিওথেরাপি আপনাদের আজকের মেডিকেল সেগমেন্টে ফিজিওথেরাপি একটা মানে প্রত্যেক খুব এবং গুরুত্বপূর্ণ পার্ট হয়ে গেছে, এবং সেক্ষেত্রে এই ধরনের এই গুলেনবারি এই রোগটার ক্ষেত্রে দেখেছি যে ডাক্তাররা ফিজিওথেরাপির উপর খুব আলাদাভাবে একটা থ্রাস্টিং দেন আর কি। তারা বলেন যে যদি রোগীকে একদম তার ডেইলি লাইফে ফিরে আসতে হয় তাহলে অবশ্যই মানে ফিজিওথেরাপির মাধ্যম দিয়েই ডেইলি লাইফে আসতে হবে। এই জায়গাটায় কাজ করতে গিয়ে আপনাদের কি মনে হয়েছে, মানে আপনার মতন যারা এই ধরনের কাজ করেন বা আপনি যেটা বেসিক্যালি করেন, তো তাতে কি মনে হয়েছে যে পেশেন্টদের এই সময় ফিজিওথেরাপি নেওয়াটা একদমই উচিত এবং তারা সেটাকে একদম মানে ডেইলি লাইফের মধ্যে দিয়েই নিয়ে আসা উচিত? 100% উচিত। কারণ আমরা যেটা করি, আমরা তো স্ট্রেংথটাকে রিগেইন করাই, মোবিলিটিটাকে বাড়াই, ইন্ডিপেন্ডেন্স হবে কি করে সেই জায়গাটা করি। যখন একটা পেশেন্ট আপনি ভাবুন রেগুলার হাঁটাচলা করছে একটা বাচ্চা বা একটা ইয়াং স্টেজ, এটা তো ইয়াং স্টেজেই বেশি হয়, তো ইয়াং স্টেজের একটা বাচ্চা সে হাঁটতে হাঁটতে হঠাৎ করে সে হাঁটতে পারছে না যে কোনো কারণেই, সেই কারণটা তো পরে ডায়াগনাইজ হলো যে এটা গুলেনবারি সিনড্রোম। তো সেক্ষেত্রে মানে ধরুন সেক্ষেত্রে আর কি আপনার যেহেতু যখন ডায়াগনাইজ হয়ে গেল তখন তার মানসিক যন্ত্রণাটা কীরকম হয় যে হঠাৎ করে সে আর হাঁটতে পারছে না, তখন আমাদের বিভিন্ন সাপোর্টগুলো দিতে হয়, তার সাথে সাথে সাইকোলজিক্যাল সাপোর্ট, যেটা সাইকোলজিক্যাল সাপোর্ট পেশেন্টকেও দিতে হয়, পেশেন্ট পার্টিকেও দিতে হয়। কারণ তাদের মাথায় থাকে কি যে আর বোধহয় আমার সন্তান বা আমার যে রিলেটিভ সে বোধহয় আর হাঁটতে পারবে না। তো সেক্ষেত্রে আমাদের ওইটা একটা খুব বড় কাজ যে আমরা শুধুমাত্র তাদের যে মাসল রিগেইন করানো বা মাসল স্ট্রেংথেনিং করানো, তার থেকেও বেশি তাদেরকে সাইকোলজিক্যালি বুস্ট আপ করা, এই পার্টটাও আমাদের মধ্যে চলে আসে। এবং আমাদের যে কাজটা এখানে সেটা ওদের ব্যালেন্সকে কোঅর্ডিনেট করা, কারণ ওরা ব্যালেন্স পায় না, মাসলগুলো এতটাই উইক হয়ে যায়, বিশেষ করে লোয়ার লিম্ব মানে দুটো পা বা দুটো হাত, এটা এতটাই উইক হয়ে যায়, তখন আমাদেরকে সেই জায়গায় তাদের মাসলটাকে বিল্ড আপ করাতে হয় এবং তাদের ব্যালেন্সটাকে কোঅর্ডিনেট করতে হয়। বা ধরুন বেশ কিছুদিন ধরে, এটা তো কখনো কখনো এমনও হয় যে মানে অনেক দিন ধরে চলছে, আর এটা ট্রিটমেন্টটা মোটামুটি যদি ঠিক একদম শুরুতে ধরা পড়ে তাও 3 থেকে 6 সপ্তাহ লাগে, ইনক্লুডিং মেডিকেশন, আপনার ফিজিওথেরাপিটাকে অন্তত 3 থেকে 6 মাস লাগে তাদের আগের জায়গায় ফিরতে। এবার এই 3 থেকে 6 মাসের মধ্যে অনেকের ক্ষেত্রে বেডসোর পর্যন্ত প্রেশার শোর ডেভেলপ করে যায়। তো সেই প্রেশার শোরের ক্ষেত্রেও আমাদের ফাংশন থাকে, আমাদের কাজ করতে হয়, বা ওদের যে একটা শ্বাসকষ্ট যেটা রেসপিরেটরি ইস্যু, সেক্ষেত্রে ওদের চেস্ট ফিজিওথেরাপি করাতে হয়। তো মেন তো মানে ওয়ার্স্ট কেস তো পালমোনারি ফাংশন ডিসঅর্ডার। এরকম পেশেন্ট আপনি হ্যান্ডেল করেছেন? আমি পেয়েছি, আমি একটা পেশেন্ট পেয়েছিলাম, পেশেন্টটির বয়স হচ্ছে 21 বছর, যদি অনেক বছর আগে পেয়েছি। তো ওর ভেন্টিলেশনে চলে গেছিলো, ভেন্টিলেশন থেকে কাম আউট। হ্যাঁ, এটাও একটা কথা বলার যে পেশেন্ট কিন্তু এমনিতে গুইয়াবাড়ি মানে জিবিএসে আপনার কমপ্লিটলি ভালো হয়ে যায়, কিন্তু ওয়ার্স্ট কেস যেটা ধরুন পালমোনারি ফাংশন ডিসঅর্ডার বা পালমোনারি মাসল যখন অ্যাটাক হয়, তখন কি হয় আপনার ওই পালমোনারি মাসল অ্যাটাক হলে যেটা মেনলি হয় সেটা হচ্ছে যে ওই ভেন্টিলেশনে চলে যায়। তো ভেন্টিলেশনে চলে গেলে সেখান থেকে যদি কাম আউট করতে পারে তারপরে তো অবশ্যই কাজ আমাদের, কিন্তু ওই ক্ষেত্রে আমাদের তখন সেই মুহূর্তে আমরা খুব বেশি কিছু করতে পারি না। কিন্তু আমি যে ছেলেটিকে পেয়েছিলাম ওর মানে ভেন্টিলেশন থেকে বেরিয়েছিল, এবং শুধু তাই না, এই ক্ষেত্রে আপনার থ্রোট মাসলস এবং এই যে সোয়ালো করতে পারা এগুলো কিন্তু ডিস্টার্ব হয়ে যায়। তো তখন ওদের ট্র্যাকিওস্টমি করতে হয়, এখান থেকে ফুটো করে আপনার পাইপ দিয়ে খাওয়ানো, সেগুলো করতে হয়। তো আফটার ট্র্যাকিওস্টমি আমার কাছে পেশেন্ট এসেছিলো, তো ও যখন এসেছিলো তখন 4-5 জন ধরে ঢুকিয়েছিল আমার কাছে। তারপরে যখন গেল হাসতে হাসতে, সেটা তো অবভিয়াসলি
তার এই জন্য ট্রিটমেন্টের স্প্যানটা কতটা ছিল? আমার ছিল 2 সপ্তাহ, কারণ অনেক পরে এসেছিল। রেগুলার। কতক্ষণ করে সময় দিতে হতো? অলমোস্ট 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট তো তার এক্সারসাইজে লাগে। হ্যাঁ, আবার এক্ষেত্রে কি হয়, শুরুতেই কিন্তু আমাদের এত এক্সারসাইজ করানো যায় না। মানে এক্সারসাইজটা আমাদের সেটা বুঝতে হয় যে আমরা অ্যাক্টিভিটিটাকে কতটা নিই। মানে ওভার এক্সারসাইজ যদি হয়ে যায়, ওটা কিন্তু মাসেল আরও হার্ম করবে, মানে ওরা আরও বেশি ডিস্টার্ব হয়ে যাবে, ফ্যাটিগ এসে যাবে। তো ওই জন্য এক্সারসাইজের ইন্টেন্সিটিটাকে মানে খুব কেয়ারফুল থাকতে হয় ফিজিওথেরাপিস্টকে, যে আমি কতটা এক্সারসাইজ দেবো, কতটা হবে। আর ওই যে ছেলেটির কথা বলছি, ওকে তো 1 ঘন্টা মানে যে টানা লাগাতার ভিগোরাস এক্সারসাইজ তা কিন্তু করানো হতো না। ওকে আস্তে আস্তে যেভাবে যেভাবে প্রোগ্রেস হতো সেভাবে এক্সারসাইজগুলো করানো হতো। আর একটা ছোট বাচ্চা পেয়েছিলাম, যেটা আপনার 3 বছর বয়স। তো ওর হয়েছিল যখন, তো ওকে তো কোলে করে নিয়ে এসে শুইয়ে দেওয়া হতো। তো ওর লেগেছিল টোটাল 3 সপ্তাহ। খুব ভালো প্রোগ্রেস হয়েছিল, কিন্তু 3 সপ্তাহ ওর শুধু 2টো পা প্যারালাইজড হয়ে গেছিল। এটাই হয়, মাসেল উইক হতে হতে মানে হাত বা পা টোটাল প্যারালাইজডের মতো হয়ে যায়। তো সেটা আবার রিকভারি একদম। এই যে প্যারালাইজ হয়ে যাওয়ার যে কথাটা আপনি বলছেন, তো এইটাতে আপনার কারণ এইটুকুন আমরা আশা করতেই পারি যে এই ধরনের রোগে যদি কেউ আক্রান্ত হয় এবং সেক্ষেত্রে যদি প্যারালাইসের কোনো পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেটা আপনার সাময়িক এবং প্রপার যদি একদম প্রপার যদি আপনার ফিজিওথেরাপি বা অন্যান্য ট্রিটমেন্টগুলো ঠিক মতন সময় মতন পাওয়া যায়, তাহলে সে আবার নিত্য নৈমিত্তিক নিজের জীবনে ফিরে আসতে পারে। কিন্তু সেটা আর্লি স্টেজ থেকে। আচ্ছা, যদি অনেক খারাপ হয়ে গেল, তারপরে কিন্তু অনেক বেশি সময় লেগে যায়। এবং আমি যতগুলো কেস পেয়েছি মোটামুটি সবাই তো রিকভারি করে গেছে, কিন্তু আমি এমনও জানি অনেক ক্ষেত্রে কিন্তু ডেথও হয়ে যায়। মানে ওটা একটা লাইফ রিস্কও হয়ে যায় যদি আপনার ওই মেইন যেটা কষ্ট সেটা হচ্ছে লাংস। যখন ওই রেসপিরেটরি মাসেলসটা ধরে নেয়, অ্যাটাক করে, সেক্ষেত্রে এইটা কি এরকম কোনো ব্যাপার আছে যে পাহাড়ের দিকে যারা থাকে বা শীতের জায়গায় যারা বেশি থাকে তাদের হতে পারে? মানে আপনি এটা বলছিলেন যে হাঁচি কাশি থেকে জিনিসটা মতনই অনেকটা, তো সেরকম কোনো ব্যাপার আছে? বা বর্ষাকাল, আগামী বর্ষাকাল আসছে, যার ইমিউনিটি প্রবলেম আছে, মানে তাদের ক্ষেত্রে যার ইমিউনিটিটা কম, যার ক্ষেত্রে ইমিউনিটি কম, যেমন ধরুন ক্যান্সার পেশেন্ট, বা যেমন ধরুন আপনার এই যে সিভিএ পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট, বা কি বলবো এরকম, মানে এই ধরনের যাদের বেসিক্যালি যাদের আপনার ইয়েটা কম আছে, ইমিউনিটিটা কম আছে, তাদের ক্ষেত্রে এটা বেশি করে অ্যাটাক করে। কারণ ভাইরাস অ্যাটাক করলে ভাইরাসের যে কার্যক্ষমতা, সেটা তো একটা শরীরকে নষ্ট করার জন্য অনেকটা, সেটা তো করোনাকে দিয়ে আমরা সব বুঝলাম। তো সেইভাবেই এটাও খুব, এটা তার মানে কি করোনা আসার পর থেকে বা করোনার এফেক্টেডের পর থেকে এই রোগটার একটা কিন্তু প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। তার আগেও ছিল বলছেন আপনারা? না, আগে তো পেয়েছি, অনেক আগে থেকেই পেয়েছিলাম, কিন্তু তখন এতটা মানে হাইলাইটেড ছিল না বা এতটা জনমানুষের কোনো পরিচিতি সেই অর্থে ছিল না। এখন যেরকম প্রায় দিনই আমরা খবরের কাগজে দেখতে পাচ্ছি বা টিভি স্ক্রিনেও আমাদের বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে। আমাদের দুর্গাপুরের মধ্যেও 2-1জনকে পাওয়া গেছে, এবং যারা দুর্গাপুরের থেকে যারা ধরুন বাইরে, আমি দেখেছি যারা পড়াশোনার ক্ষেত্রে বা কার্যক্ষেত্রে বাইরে গেছে, এরকম বাইরে গিয়েও তাদের এই ধরনের রোগের আক্রান্ত হয়েছেন। তো আমার একটা জিনিস খুব জানার ইচ্ছে করে, যে সেটা হচ্ছে যে এই যে নতুনত্ব রোগগুলোকে আমরা, মানে নতুনত্ব বলবো না ঠিক, রোগগুলো তো ছিলই, সেগুলো নতুন নামে হয়তো বা নতুনভাবে হয়তো আমাদের কাছে মিউটেশনের মাধ্যম দিয়ে আরও বেরিয়ে আসছে। কিন্তু আমার একটা জিনিস জানার যেটা খুব ইচ্ছা করে, আপনাদের মতন যারা এইসব নিয়ে কাজকর্ম করেন, এইগুলোর শেষ কোথায়? এইগুলোর শেষ বলতে ওই যে ইমিউনিটি সিস্টেমটাকে বুস্ট করা, বা এই যে ধরা পড়ার পরে প্রপার ফিজিওথেরাপি করা মেডিকেশনের সাথে সাথে। মানে আমাদের মানে এটা তার মানে আমি এটা আমরা ধরে নিতে পারি যে আমাদের নিজেদের যে ডেইলি লাইফস্টাইল, সেটাকে আরো যাতে সুসংহত করা যায়, আরো যাতে সেটা হাইজিন মেইনটেইন করা যায়, বিশেষ করে এটা রেগুলার বেসিস কিছু ব্রিদিং এক্সারসাইজ করা, এক্সারসাইজ করা। মাসেল পাওয়ারটা যদি খুব ভালো থাকে, তাহলে যখনই রোগ আপনার ধরলো, কিন্তু ও তো অনেকটা কোপ আপ করে নিতে পারবে তাদের মাসেল পাওয়ারের জন্য, তাই না? এই ধরনের আপনি যে ধরনের প্রফেশন নিয়ে আপনি আছেন, তো এই গুলেনবাড়ি ছাড়াও তো আপনার অনেক ধরনের আমাদের ডেইলি যে জীবনযাত্রা, সেখানে ফিজিওথেরাপির অনেক রকম পার্ট আছে। আপনাদের আর কি কি পার্টের উপর আপনারা বিশেষ করে কাজ করে থাকেন?
মানে এরকম কোনো ভাইরাল ইনফেকশনের উপর ইনফেকশন বা অন্য ধরনের, ধরুন পোস্ট, আমরা দেখেছি যে যেরকম যে পোস্ট অপারেশন সেক্টর, মানে যেরকম অনেকের আছে আপনার হাঁটুর পরিবর্তন বা অন্যান্য ক্ষেত্রে যে আপনার যেগুলো করার পরে মানে হাঁটু অপারেশন হয়েছে তারপরে দেখি যে ফিজিওথেরাপির জন্য একটা বিরাট বড় ফাংশন থেকে যায়। হ্যাঁ, অপারেশনের আপনার যে কোনো ধরনের সার্জারির আগে এবং পরে দুটো পার্টই কিন্তু ফিজিওথেরাপির থাকে, আগেও থাকে। হ্যাঁ, কারণ আপনার ধরুন অনেক ক্ষেত্রে অ্যাম্পুটেশনের পেশেন্ট, মানে ধরুন ক্যান্সার হয়েছে, কিছুটা অঙ্গ বাদ দিতে হলো, তো তার অ্যাম্পুটেশনের আগে কিছুদিন পর্যন্ত কিন্তু তার বাকি মাসেলগুলো যাতে তাদের পাওয়ার প্রপারলি মেনটেন করতে পারে, তাদের স্ট্রেংথ থাকে, এইগুলোর জন্য কিছু, এটা অ্যাকচুয়ালি আমাদের টিম ওয়ার্কই হওয়া উচিত। এবং আমরা যদি টিমে কাজ করি সেক্ষেত্রে কিন্তু পেশেন্টকে অনেক মানে বেশি তার রিহ্যাবিলিটেশন পার্টটাকে অনেক বেশি আমরা দায়িত্ব নিয়ে করতে পারি। আগে থেকে যদি করা হয়, তারপরে অ্যাম্পুট করা হলো, তারপরে তার অ্যাম্পুট করার পরে বা ধরুন আপনি যেটা বললেন নি রিপ্লেসমেন্ট, সেক্ষেত্রে তো অ্যাম্পুটেশন হয় না। নি রিপ্লেসমেন্টের ক্ষেত্রেও আমরা যখন এক্সারসাইজ করাই আফটার নি রিপ্লেসমেন্ট একটা স্টিফনেস বেড়ে যায়, তখন মোবিলাইজেশন এক্সারসাইজগুলো করানো বা তার স্ট্রেংথ করানো, মানে হ্যামস্ট্রিং মাসেল, কোয়াড্রিসেপস মাসেলের স্ট্রেংথেনিং করানো, এই এক্সারসাইজগুলো আমরা যখন করাই তখন পেশেন্ট অনেক ভালো রিকভারি করে। এইগুলো কি আপনার এই যে ধরুন নি রিপ্লেসমেন্টের পরে যে আপনার অনেক আলোচনায় আসছি যেগুলো যে আপনার ফিজিওথেরাপিটা প্রয়োজন পড়ে, সেটা কি আপনার দীর্ঘদিনের জন্য প্রয়োজন পড়ে না একটা স্টিপুলেটেড টাইমের জন্য? একটা মিনিমাম একটা টাইম থাকে, আবার ম্যাক্সিমাম টাইমও থাকে অনেকের ক্ষেত্রে। আমার কাছে যেমন অনেক পেশেন্ট এসছে যারা ধরুন করেছে বেশ কিছুদিন কোথাও সামহাও, করার পরেও সেই রেজাল্টটা পায়নি, তখন আমাদের খাটতে হয় অনেক বেশি। আর যদি প্রথম থেকেই ঠিকঠাকভাবে করা হয় তাহলে তো যে ফিজিওথেরাপিটার এই যে পার্টটা, এটা কি আপনার মানে অ্যাপ্লিকেবল ইচ অ্যান্ড এভরি এজ অফ দ্য পার্সনের উপর? আর একটা কথা এক্ষেত্রে আমার একটু বলার ইচ্ছা ছিল যে ওই যে যেটা নিয়ে আমরা প্রথম বলছিলাম জিবিএস সিনড্রোম, ও ক্ষেত্রে না আপনার অনেক ক্ষেত্রে কি হয়, অনেক দিন ধরে বিছানায় শুয়ে থাকার জন্যে আপনার ডিপ ভেন থ্রম্বোসিস হয়। কি হয়? ডিপ ভেন থ্রম্বোসিস। আচ্ছা, এটা পুরো মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি নার্ভ সাপ্লাই গুলো বন্ধ হয়ে যায়, মানে ওই এরিয়াটা ফুলে যায়, নেক্রোসিস হয়ে যায়, সেইগুলো যাতে না হয় বলে আমরা কিন্তু সেই দিকেও আমরা কিন্তু খেয়াল রাখি। এবং ওই যে বললাম প্রেশার শোরের ক্ষেত্রেও আমরা খেয়াল রাখি। বা এই যে আপনি বলছেন যে ডেলি লাইফে যে এখন সিভিএ কেসগুলো খুব বেশি বেড়ে গেছে, কিসের ওপর কাজ করছি বললে আমার মেইনলি ম্যাক্সিমাম এখন কাজ হচ্ছে অল্প বয়সেও কিন্তু সিভিএ পেশেন্ট আসছে। আচ্ছা, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, আপনার সেই সিভিএ পেশেন্ট কিন্তু অল্প বয়সেও আসছে। তো সেই সিভিএ পেশেন্টদেরকেও আমরা সেইভাবে তাদেরকে রিকভারি করানোর পরে তাদেরকে কিছু, এই যেহেতু আমি দুটো চিকিৎসাকে একসাথে মার্চ করে অনেক ক্ষেত্রে রেজাল্ট পেয়েছি বলে, যেহেতু আমি যোগা থেরাপিস্ট এবং ফিজিওথেরাপিস্ট, তো এই ক্ষেত্রে তাদেরকে কিন্তু তারপরে আমরা এই যোগের লাইফে নিয়ে যাই, সেক্ষেত্রে তারা অনেক বেটার থাকে। মানে দুটো থেরাপিকে আপনি এক জায়গায় নিয়ে এসে সেটাকে, হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করে থাকি সেটা। মানে এটা সর্বক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রে নয়, সবাই তো করতে পারে না। যেমন ধরুন আপনার এই যে নি রিপ্লেসমেন্ট বললেন, তাদেরকে নি রিপ্লেসমেন্টের পরেও আমার কাছে এখন যোগ করে এরকম আছে অনেকেই। আমার বিভিন্ন প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামে আমি তাদের ইয়েও করে থাকি। নি রিপ্লেসমেন্টের মতন অপারেশনের পরে আপনার যোগের যোগটা তো অনেকটা পরে আসে, কারণ সেক্ষেত্রে ফিজিওথেরাপিটাই আগে আসে, যেহেতু মাসকুলার ভেনগুলোকে আপনার আবার রিফ্রেম করে সেটাকে পুরোনো অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া। তো আমার বক্তব্য হচ্ছে যে মানুষ মানে এই ফিজিওথেরাপির দিকে হঠাৎ করে বলবো না, এখন একটু যেন বেশি নজর দিচ্ছে এবং মানুষ নিজেদেরকে স্বাস্থ্য সচেতন রাখতে গিয়ে ফিজিওথেরাপির উপর একটু জোরও দিচ্ছে। এটা আপনারা যারা আছেন, যারা আপনারা সাকসেসফুলি এই জায়গাটায় কাজ করছেন, তাদের জন্য তো অবশ্যই, মানুষের দিক থেকে মানে পেশেন্টের দিক থেকেও তারাও কিন্তু অনেকটা ওয়াকিবহাল হয়েছে যে এই ধরনের মানে অ্যাপার্ট ফ্রম মেডিসিন আমাদের এই ধরনের সাপোর্টিং থেরাপিগুলো আমাদের প্রয়োজন। এই ক্ষেত্রে আপনাদের
আরও যারা যারা আপনারা এইসব নিয়ে কাজ করছেন, আপনাদের কি ডে বাই ডে এগুলোর উপর ডেভেলপমেন্ট আরও নতুন নতুন আসছে, অনেক নতুন ধরনের চিকিৎসা? হ্যাঁ, অনেক ট্রিটমেন্ট এখন, যেমন আমাদের সময় আমরা পাইনি যেগুলো, সেগুলো এখন আসছে। যেমন ধরুন লেজার থেরাপি, তারপরে আপনার লং ওয়েভ ডায়াথার্মি, তারপরে হাইড্রোকোলাটার, এগুলো আমরা পাইনি, এগুলো এখন আসছে। বিভিন্ন উন্নত ইলেকট্রোথেরাপি তো আসছেই। এই ইলেকট্রোথেরাপিগুলো কি আপনার এই ফিজিওথেরাপির একটা পার্ট? ইলেকট্রোথেরাপি অ্যান্ড এক্সারসাইজ থেরাপি মিলিয়ে, দুটো মিলিয়ে একটা আপনার কমপ্লিট ব্যাপার। আমি আরেকটা জিনিসে যাব, যেটা হচ্ছে যে আমি একটা জানতে পেরেছিলাম যে রিসেন্টলি আপনি একটা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছ থেকে একটা এই বিষয়ের উপর একটা সম্মানও পেয়েছেন। একটু যদি ওই বিষয়ে একটু ছোট্ট করে কিছু বলেন। অ্যাকচুয়ালি সম্মানটা হয়তো পাওয়ারই ছিল, অবাক খুব একটা না হলেও আমি তো আপ্লুত বটেই, এবং আমি ভীষণভাবে গর্বিত। আমার সাবজেক্ট ফিজিওথেরাপিটাকে আজকে ন্যাশনাল লেভেলে এইভাবে নিয়ে যাওয়া গেছে, তো সেটার জন্যে আমি গর্বিত। কিন্তু আমার যে কাজ, মেনলি যে পেশেন্টদের ওপর যে কাজগুলো আমি করে গেছি এবং পেশেন্টদের যে ফিডব্যাক, সেই ফিডব্যাকের ওপর বেস করেই হয়তো ওনারা আমাকে খুঁজে নিয়েছেন। তো আমি গত বছরও পেয়েছিলাম একটা অ্যাওয়ার্ড, সেটা বেস্ট ফিমেল ফিজিওথেরাপিস্ট ফ্রম ওয়েস্ট বেঙ্গল। এবারও যেটা পেলাম সেটা নারী শক্তি পুরস্কার, আর সেটা আমি পেলাম ফিজিওথেরাপি বেস্ট ফিজিওথেরাপিস্ট হিসেবে ওয়েস্ট বেঙ্গল থেকে। তো এই ক্ষেত্রে আমার যেটা বলার আছে যে খুব গর্বের, কিন্তু আমার দায়িত্ব অনেক বেশি বেড়ে গেল, কারণ প্রত্যেকের আমার কাছ থেকে এক্সপেকটেশনটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, এবং সেই হিসেবে আমাকে তাদেরকে যেন আমি প্রপার গাইডেন্স দিতে পারি, তাদের প্রতি আমি এমপ্যাথেটিক মনোভাব রাখতে পারি, তাদের প্রতি কখনোই আমি কোনোদিন সিম্প্যাথি দেখাইনি। আমি প্রত্যেকটা পেশেন্টকে তাদের মানসিকতাটাকে বেশি করে বুঝি, সেই হিসেবে আমি তাদেরকে কিভাবে কি করা যায়। যেমন আজকেই আমার কাছে একটি পেশেন্ট এসছে এখানে আসার আগে, বিপ্লববাবু, তো সেটা হচ্ছে যে পেশেন্টটার অলমোস্ট জেনুভেরাস ডিফর্মিটি, মানে একটা নি অস্টিওআর্থ্রাইটিস পেশেন্ট, পুরো হাঁটুটা বেঁকে গেছে, একদম বো শেপ হয়ে গেছে। তো সে ভদ্রমহিলা, তিনি প্রচুর ওয়েট ফল করেছেন, 63 ওয়েট ফল করেছে। তো সেই পেশেন্ট এসে আমাকে বলছে, এটাই আমি দায়িত্বের কথাটাই বললাম, পেশেন্ট এসে বলছে যে দিদিমণি, আমার না অপারেশন করানোর সামর্থ্য নেই, আর তার থেকেও বড় কথা, আমি অপারেশন করতে চাই না, যে কদিন বাঁচবো আপনি সে কদিন আমাকে দাঁড় করিয়ে রাখুন। তো এই যে দায়িত্বগুলো বাড়া, সেই দায়িত্বগুলো নিয়েই কাজ করা, মানে তাকে কিভাবে আমি তার নর্মাল লাইফে রাখতে পারি। হয়তো তাকে সুস্থ করে দিতে পারবো না, তার পাগুলো স্ট্রেট করে দিলাম তা পারবো না, কিন্তু সে যাতে নিজের কাজটুকু নিজে করতে পারে, বা নিজের সংসারের যেটুকু প্রয়োজন সেটুকু করতে পারে, যাতে নিজে খুবভাবে ডিমোরালাইজ না হয়ে যায়, খুব বেশি ফ্রাস্ট্রেটেড না হয়ে যায়, সেইভাবে তাদের প্রতি কাজ করা। এরকম ওনার ক্ষেত্রে কি এটা সম্ভব, মানে ওই জায়গাটায় একদম ফিরে আসা? মানে আমার কাছে এরকম 50% জায়গাতেও যদি ফিরে যেতে পারেন। 50% না, আমি এক্ষেত্রে বলেছি, মানে এটা একটা ফ্লেকশন কন্ট্রাকচার ডেভেলপ করে গেছিলো এক ভদ্রমহিলার, তখন 71 এজ। এবং আমি এই কথাগুলো শুধু আপনাদের সামনে বলছি তা নয়, এই পেশেন্টদের যদি কোনো দিন, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওটাতে দেখলে দেখবেন তারা রেগুলার বেসিস মাঝে মাঝেই আমি তাদের কাছ থেকে ফিডব্যাকটা নিই যে তারা কেমন আছে। তো সেটা আমি একটা শেয়ারই করছি যে ভদ্রমহিলা বয়স ছিল 72 কি 73। তা প্রথম যখন তার ছেলে আমাকে নিয়ে আসে আমার কাছে, তখন পেশেন্ট আমার সাথে কথা বলতো না। পেশেন্ট বলতো কি, ও তো হাঁটতে পারছে না, আমার কিছুই হবে না, আমাকে ছেলেরা নিয়ে এলো। তা তখন আমি বললাম যে মা দেখুন, আপনি আমাকে 10টা দিন সময় দিন, আমি আপনাকে দাঁড় করিয়ে দেবো। তো সেই পেশেন্ট 10 দিনের মধ্যে দাঁড়ানো শুধু না, সে হেঁটে গিয়ে তার বাইকে চাপলো ছেলের, এবং সে দার্জিলিং বেড়াতে গিয়ে আমার জন্য ছাতা একটা গিফট নিয়ে এসছে, যে ছাতাটা এখনও আমার কাছে আছে। তিনি ছিলেন পূর্ণিমা তরফদার, তার নাম, ওই কেসটা আমার মনে আছে। আর একটা 68 ইয়ার্সের লেডি, যিনি আমার কাছে এসে লিটারালি কেঁদেছিলেন যে মা, আমার সব থেকে আনন্দ হচ্ছে আমার একটু গোলাপের বাগান আছে সিটি সেন্টারে, তো আমি সেই বাগান আমি চাষ করতে পারি না, মানে আমি গোলাপ বাগানে ঘুরতেও পারি না,
সিঁড়ি দিয়ে নামতে পারি না। তো সেই মানুষ যখন আবার সেই আগের জায়গায় ফিরে সেই গোলাপ গাছের ফুল, সেই ফুল আমার কাছে নিয়ে এসেছিলেন এবং ফুলটা একটা পিঙ্ক কালারের ছিল, খুব বড়, প্রায় পদ্মের মতো। সেই ফুলটা নিয়ে এসে উনি আমাকে গিফট করেছিলেন। তা আমি মনে করি আমার এই যে অ্যাওয়ার্ডগুলো, এই অ্যাচিভমেন্টটা আমার বোধহয় এই অ্যাওয়ার্ডের থেকেও অনেক বেশি। তো সেইটুকু নিয়েই আমি আপনি যতগুলো কেস হিস্ট্রির কথা বললেন সেখানে একটা অদ্ভুতভাবে একটা জিনিস খেয়াল করছিলাম, সবগুলোই কিন্তু মহিলা কেন্দ্রিক ছিল। না, পুরুষদের এফেক্টেডটা কি কম? এই মুহূর্তে আমার কাছে একজন যোগ অভ্যাস করছে না, আমি এভারেজটা চাইছি। হ্যাঁ, না, পুরুষই একজন, ওটাই বলছি। নি রিপ্লেসমেন্ট করার পরে আমার কাছে যোগ অভ্যাস করছেন। তো মিস্টার সেনগুপ্ত, সেনগুপ্ত, তা উনিও সেদিন বলছিলেন যে ম্যাডাম, এই আমরা বুঝতেই পারতাম না, আমরা চিন্তাই করতে পারতাম না, আমরা জানি নি রিপ্লেসমেন্ট হয়ে গেছে, আমরা এই তো হাঁটুর আরেকটা হাঁটুর তো এই অবস্থা, আবার নি রিপ্লেসমেন্ট লাগবে। তো সেই হিসেবে তো এই মহিলা পুরুষ ওরকম করে না, কিন্তু হ্যাঁ, মহিলাদের কোমরে ব্যথা এবং হাঁটু ব্যথা এবং নি অস্টিওআর্থ্রাইটিসের হার একটু বেশি অ্যাপারেন্টলি বেশি। আরেকটা জিনিস যেটা আপনার এই ক্ষেত্রে আপনার সঙ্গে আলোচনা করতে করতে হঠাৎ আমার একটু মানে মাথায় এলো, সেটা হচ্ছে যে আমাদের সমাজে প্রচুর মহিলা টিচার আছেন এবং তারা খুব সম্মানীয় কাজটাই করেন। তারা এখনকার যে সমস্ত সিস্টেম আর কি, বিশেষ করে সিবিএসসি বোর্ডের এই সিস্টেমটা দেখা যায়, সেখানে হচ্ছে টিচারদের দীর্ঘক্ষণ সময় আপনার ক্লাসরুমে গিয়ে আপনার বোর্ডের সামনে দাঁড়িয়ে টিচিং করাতে হয়। সেক্ষেত্রে দেখা গেছে প্রচুর টিচারদের এরকম আছে যারা আপনার পায়ের বিভিন্ন রকম প্রবলেম নিয়ে ডাক্তারবাবুদের কাছে যেতে হয় আর কি, এবং তারা তখন ডাক্তারবাবুরা তখন খুব ন্যাচারাল হয়তো এই ফিজিওথেরাপির কথাটাই বলেন। তো তাদের একটা এই ধরনের যারা সমস্যায় ভুগছেন তাদের জন্য আপনার কোনো ছোট্ট কোনো রেমেডি কিছু দেওয়া যায়? একদম, কোয়াড্রিসেপস ড্রিল এক্সারসাইজ রেগুলার বেসিস, আর তার থেকে বেশি তাদের হয় কি শোল্ডার, ফ্রোজেন শোল্ডার হয়ে যায়। মানে এই যে কনস্ট্যান্ট চকে লেখা, এটাতে আমার কাছে এসেছেন অনেক পেশেন্ট। তো আমি বলবো রেগুলার বেসিস কয়েকটা এক্সারসাইজ, যেমন কোয়াড্রিসেপস ড্রিল, এটা আমি একটুখানি বলে নিই। আপনি স্ট্রেট হয়ে শোবেন, হাঁটুর তলায় একটা টাওয়ালকে বালিশের মতো রোল করে রাখবেন, রেখে আপনার যে পায়ের ফুটটা আছে সেই ফুটটাকে নিজের দিকে টানবেন, টেনে হাঁটুটাকে প্রেশার দেবেন এবং সেটা প্রথম আগে প্রতি সেকেন্ডে একবার করে 30 সেকেন্ড পর্যন্ত। তো সেটা করতে পারেন, বা 5 সেকেন্ড করে করে 5 বার থেকে শুরু করে 30 বার পর্যন্ত। এটা গেল 1 নম্বর এক্সারসাইজ, যেটা হাঁটু ব্যথার প্রত্যেকের জন্যই বলছি, নট অনলি টিচার। যাদের হাঁটু ব্যথা হয় তারা কোয়াড্রিসেপস ড্রিলের এই 3টে টেকনিক অভ্যাস করে দেখুন, অনেক ভালো থাকবেন, আমার মনে হয় অনেক উপকার পাবেন। একটা হচ্ছে হাঁটুর তলায় টাওয়াল নিয়ে প্রেশার দেওয়া, আর একটা হচ্ছে স্ট্রেট সুপাইন লাইনে শুয়ে, মানে সোজা হয়ে শুয়ে, চিত হয়ে শুয়ে পাটাকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল অবধি তোলা। আর একটা হচ্ছে আপনার পাটাকে যখন আমরা লং সিটিং পজিশনে বসি, ধরুন পাটা ঝুলছে, সেই অবস্থায় একটা করে পাকে তুলে স্ট্রেট করে ধরে রেখে 5 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত অভ্যাস করা। এটা রেগুলার বেসিস করবেন। আর নেকের কয়েকটা এক্সারসাইজ, যেমন আপনার মাথাটাকে স্ট্রেট রেখে আপনি দুটো হাতকে সোজা করে নিলেন এবং এই হাতটা দিয়ে আপনি প্রথম ডান দিকের কপালটার সাইডটাতে হাত দিলেন, সেখানে আপনি মাথাটাকে চেষ্টা করবেন হাতের দিকে ঠেলার, হাতটাকে চেষ্টা করবেন মাথার দিকে ঠেলার। তাহলে মাথা দিয়ে যখন আমরা হাতটাকে ঠেলছি তখন কি হবে, আমরা হাতটাও বলবে যে আমি তো নিজে সরবো না, মাথাও বলবে আমি সরবো না। তার মানে কি হলো, আমরা এগেনস্ট একটা ফোর্স কাজ করালাম। তাহলে এইখানে একটা পয়েন্ট, সেভাবে 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। নেক্সট হচ্ছে কপালের সামনে দিয়ে 1 2 3 4 5, মাথার পিছনে 1 2 3 4 5 অ্যান্ড 1 2 3 4 5। কারণ আপনি যেহেতু টিচারদের কথা তুললেন, তাদের খাতা দেখতে হয় ঘন্টার পর ঘন্টা, তাদের ঘাড়ে ব্যথাটা ভীষণভাবে হয় এবং ওই ফ্রোজেন শোল্ডার মানে কাজ করার জন্যে, আর দাঁড়িয়ে থাকার জন্য লং স্ট্যান্ডিংয়ে যদি কারুর মানে হেরিডিটি না থাকে বা তাদের পশ্চারের গণ্ডগোল না থাকে বা তাদের মানে খুব ফ্যাট না হয়, তাহলে কিন্তু জেনারেলি হাঁটুর প্রবলেমের থেকে বেশি হয় এই প্রবলেমগুলো। এটা শুধুমাত্র টিচারদের জন্য না, যারা ব্যাংকে কাজ করেন বা যারা অনেকক্ষণ
কম্পিউটারে বসে থাকেন তাদের জন্যও কিন্তু এই এক্সারসাইজগুলো ভীষণই উপকারী। এটা আজকের দিনে প্রচুর মানে রেগুলার বেসিস কিছু এক্সারসাইজ টিপস আমার তরফ থেকে খুব ছোট করে, এইভাবে তো খুব বেশি করে বলা যায় না, বোঝানো যায় না, কিন্তু তবুও এটা যদি একটু মেনটেন করতে পারেন তাহলে তারা কিন্তু অনেক প্রবলেম থেকে নিজেদেরকে অনেক বেশি মানে ভালো রাখতে পারবেন, সুস্থ রাখতে পারবেন। আর শোল্ডারের ক্ষেত্রে স্ট্রেইট হাতটাকে নিয়ে হাতটাকে স্ট্রেইট করে তোলা নামানো, এটা একটা সাইড থেকে নিয়ে হাতটাকে তোলা নামানো, এবং আমরা যেমন ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো। আর যদি কারুর ক্ষেত্রে খুব বেশি পেন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এলিভেশন ডিপ্রেশনটা বলি, সেটাও করা। এইটুকু কিন্তু করলে খুব ভালো থাকা যাবে। আর কিছু প্রপার স্ট্রেচিং এক্সারসাইজ, এটা ভীষণ দরকার। মানে এইগুলো যেগুলো আপনি বলছিলেন এইগুলো আপনার তো ডেলি মানুষ এমনি তার নিজের ঘরে নর্মাল ভাবেই করতে পারে, তার জন্য মানে খুব একটা বেশি তাকে সময়ও ব্যয় করা যায় না, কিন্তু এর জন্য আপনার তার ডেলি রুটিনের বা ডেলি যে তার কাজকর্ম তাতে অনেকটা তিনি রিলিফ পাবেন। এর পরের যদি কিছু মনে করুন বাড়াবাড়ি হয় তখন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট, যে কোনো অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের কাছে যাওয়াটা খুব দরকার, তার কাছ থেকে প্রপার গাইডেন্স। কারণ এইখানে করতে গেলে আপনি যেগুলো বলছেন, আপনি কতগুলো কথা বললেন যে তার যদি প্রিভিয়াসলি কোনো কিছু অসুবিধা না থাকে, তো সেই অসুবিধার ডিটেকশন করাও হচ্ছে ওই অভিজ্ঞ ডাক্তারবাবুদের বা যারা গাইডেন্স আছে তাদের কাজ। আপনারা যখন এই ধরনের কাজগুলো করছেন বা তখন এই যে আপনি দীর্ঘদিন ধরে এই প্রফেশনটার মধ্যে রয়েছেন, প্রায় কত বছর আছেন এটাতে? 28 বছর, 28 ইয়ার্স, নট এ জোকিং টাইম। কিন্তু একটা কথা আমি একটু ইন্টারাপ্ট করব বিপ্লব আপনাকে, যে আমরা যে জিবিএস সিনড্রোম নিয়ে বলছিলাম, ওটার যদি কিছু স্পেশাল এক্সারসাইজ টেকনিক আমি এখানে একটু বলে দিতে পারি, তাহলে একটু যদি মানে প্রত্যেকে যদি একটুখানি নিজেদেরকে, ধরুন হয়নি কারুর, তবুও যদি নিজেদেরকে প্রিভেনশন হিসেবে কিছু মাসল ট্রেনিং যদি এক্সারসাইজ করে তাহলে কিন্তু অনেক বেটার হয় সেক্ষেত্রে। তো সেটা আমি কয়েকটা এক্সারসাইজ যেমন বলছি যে আমরা ওখান থেকে একটুখানি মানে এটা ডোন্ট মাইন্ড যে আমরা একটুখানি অন্যদিকে কথা বলতে বলতে আর কি আমার মনে হয় যে ওটাকে একটু শেষ করে নিলে ভালো হতো। জিবিএসটাই হচ্ছে আমাদের মেইন, মানে জিবিএসটা নিয়ে না এটা আমরা যেহেতু মানে এই জন্যই আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি, কারণ এটা আগামী দিনে কিন্তু এটা ডে বাই ডে বাড়ছে, এবং আমরা র্যাপিডলি যদি আমরা বিভিন্ন সেগমেন্টগুলোকে দেখি, মানে বিভিন্ন তথ্যগুলোকে আমরা ক্যালকুলেট করি, দেখা যাবে যে এটা কিন্তু আস্তে থেকে ঠিক 3 বছর আগে যে জায়গাটা ছিল এখন কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আমি 28 বছরে আমি গত বছরে 3টে পেশেন্ট পেয়েছি এক বছরে, কিন্তু তার আগে এই 28 ইয়ার্স, গত বছর ধরুন মানে 27 ইয়ার্সে আমি 2 থেকে 3টে কেস পেয়েছিলাম। মানে এক বছরে 3টে বেড়ে গেছে, 27 বছরে আমি 2 থেকে 3টে, আর সেটা গত বছরে মানে আফটার কোভিড। আমি অবাক হয়ে গেলাম, একদম ছোট বাচ্চা একটা 21 বছরের ছেলে, একটা মোস্ট প্রবাবলি 9 বছরের ছেলে যাকে আমি হাঁটিয়েছি, ও যেদিন হাঁটছিল সেদিন ওই কাঁদছে, মানে যে আমি হাঁটতে পারছি। তো সেই ব্যাপারটা কিন্তু আমি ওই জন্য কয়েকটা একটু ওই ক্ষেত্রে যে এক্সারসাইজগুলো আমাদের কাছে আসার আগেও যাতে বাড়িতে দেন অ্যান্ড দেয়ার সেই ব্যবস্থাটা করা যায়, মানে আমাদের কাছে আসতে পারলে তো ভীষণই ভালো হয় যে কোনো ফিজিওথেরাপিস্টের কাছে। কিন্তু মেনলি স্ট্রেচিং এক্সারসাইজটা আমাদের মানে খুব আস্তে আস্তে মানে জেন্টলি স্ট্রেচিং, ব্যালেন্স ট্রেনিং। এই ব্যালেন্স ট্রেনিংটাও একটু বলে দিই, ধরুন কারুর লোয়ার লিম্বটা উইক বেশি, তাদের কোমরে আমরা একটা ব্রেস পরাই, ব্রেস পরানোর পরে তাদেরকে একটা ওয়াকার ফর্মে দিয়ে টোটাল কভার করে পুরো সাপোর্ট দিয়ে, পিছন থেকে একজন সাপোর্ট দিয়ে সামনে ক্লিপ করে, দুটো পায়ের মধ্যে দুটো ক্লিপ করে দড়ি লাগানো হয়। এবং তারা তো পাটা তুলতে পারে না, ওই একজন কোমরটা ধরে থাকলো, একজন দড়িটা ধরে পাটাকে একটু সামনে মানে ওয়াকারের সাপোর্টে থাকলো। সেম ওই যে তাদের যে গেট ট্রেনিং যেটাকে বলা হয়, এই গেট ট্রেনিং এবং ফ্রাঙ্কেল এক্সারসাইজ, এই দুটো এক্সারসাইজকে আমরা খুবভাবে ব্যালেন্স করে কাজ করাই তাদের। আর এরপরে ধরুন যখন ওই রেসপিরেটরি মাসেলটা হয় তখন একটা ডিপ ব্রিদিং এক্সারসাইজের 3টে আমি বলবো, যেটা এমনি প্রত্যেকটা মানুষের করা উচিত যাদের তাদের ব্রিদিং ক্যাপাসিটিটা অনেক বাড়ে, এবং সিওপিডি পেশেন্ট বলুন এক্ষেত্রে, বা আপনার এই মানে রেস্ট্রিক্টেড লাং ডিজিজ একটা
হয়, যেটা আফটার কোভিড এই প্রবলেমগুলো হয়েছে। আমি ভাইরাল নিয়ে বলছিলাম বলেই এটা মাথায় এলো যে যখন কোভিড হয়েছিল তখনও আমি আমার যোগের স্টুডেন্টগুলোকে যে ব্রিদিং এক্সারসাইজের একটা পুরো কম্প্যাক্ট একটা ব্রিদিং এক্সারসাইজ করিয়েছিলাম, তাতে করে কিন্তু তারা খুব একটা সাফার করেনি। তো সেইগুলো আমি একটু বলে রাখছি, যেটা এই ভাইরাস থেকে অনেকটা প্রোটেক্ট করতে সাহায্য করবে, ইমিউনিটিটাকেও বুস্ট আপ করবে। সেটা হচ্ছে কয়েকটা ব্রিদিং এক্সারসাইজ। একটা, দুটো হাতকে স্ট্রেট নিয়ে সাইডের দিকে শ্বাস নিতে নিতে টানা, জাস্ট সাইডের দিকে শ্বাস নিতে নিতে টানা। নেক্সট হচ্ছে সাইড থেকে হাতটাকে মাথার ওপর পর্যন্ত তোলা, এটাও শ্বাস নিতে নিতে। তারপরে কোমরের কাছে হাতটা দিয়ে বডিটাকে একটু পিছনের দিকে স্ট্রেচ করে শ্বাস নিয়ে অন্তত প্রথম 3 সেকেন্ড, সেখান থেকে 5 সেকেন্ড, এই 3 থেকে 5 সেকেন্ড করে শ্বাসটাকে হোল্ড করে রাখা, ব্রিথটাকে হোল্ড করে রাখা। এটা প্রত্যেকের রেগুলার একটু প্র্যাকটিস করলে খুব ভালো হবে। এবং আর একটা জিনিস, যেটা একটা হামিং, মানে যখন এরকম পেশেন্ট থাকে তাদের একটা হাম করা, মানে হামিং করানো একটা রেগুলার প্র্যাকটিস। যাদের ধরুন এমনিও এই সিওপিডি পেশেন্ট বলুন, শ্বাসকষ্ট আছে, বহুদিন ধরে ব্রিদিং ট্রাবল, ইনহেলার নিতে হয়, তারাও কিন্তু এই এক্সারসাইজগুলো করতে পারেন এর সঙ্গে সঙ্গে। বা যখন হাঁটতে পারছে না তখন ট্যান্ডেম ওয়াকিং বলে আমাদের একটা হয়, সেই ট্যান্ডেম ওয়াকিংটাই আমি বলতে চাইছিলাম। এটা অ্যাকচুয়ালি মুখে বলে খুব একটা বোঝানো যায় না, এটা যদি একটা স্লাইড প্রেজেন্টেশনের কোনো দিন ব্যবস্থা হয় তাহলে আমি সেটা হয়তো দেখাতে পারবো। তো এটা হচ্ছে ওই ওয়াকিংটা খুব ভালোভাবে আমাদের প্র্যাকটিস করা দরকার। এই আর কি বলবো, মানে ওভার এক্সারসাইজ যাতে না হয়। আর মাসেলস, মানে আমাদের যেটা হয় সেটা হচ্ছে অ্যাক্টিভ টু পিয়ারি, মানে প্রথম আগে অ্যাসিস্টেড অ্যাক্টিভ করাতে হয়, ধরে ধরে এক্সারসাইজ করানো, দেন প্যাসিভ দিতে হয়, সে নিজে করবে, এবং দেন এগেনস্ট গ্র্যাভিটেশন তাদেরকে ফোর্স দিতে হয়, যেটাকে আমরা বলি অ্যাক্টিভ টু পিয়ারি, মানে অ্যাক্টিভ থেকে প্রোগ্রেসিভ রেজিস্টিভ এক্সারসাইজ। এই এক্সারসাইজগুলো কিন্তু ভীষণভাবে দরকার। যে কোনো মানুষের যে কোনো কারণে যদি মাসেল পাওয়ার লস করে, বা যদি ধরুন আপনার ব্রিথ ক্যাপাসিটি কমে যায়, বা ধরুন আপনার এই সিভিএ পেশেন্টদের যে প্যারালিসিস হয়ে গেল, সেক্ষেত্রে এই এক্সারসাইজগুলো খুব ভালো কাজ করে। এবার আপনি আর পরে যা জিজ্ঞেস করছিলেন এগুলো তো মানে আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে আমাদের যে আজকের যে বিষয় সেটা হচ্ছে গুলেনবারি টপিক্সের উপরে, এবং যারা এই ধরনের পেশেন্ট যেগুলো মানে যারা আক্রান্ত হয়ে যাচ্ছেন তাদের রিকভারির একটা পার্ট আপনি খুব সুন্দরভাবে মানে উপস্থাপনা করলেন। আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে এই যে মানে একটা বিরাট বড় চ্যাপ্টার, কিন্তু মানে আপনাদের এই মেডিসিন তো আছেই, মেডিসিন, ডাক্তারবাবু, অল্টারনেটিভ, এই জায়গাগুলো আছে, কিন্তু আমার যেটা থার্স্টিংয়ের জায়গা সেটা হচ্ছে যে এই ফিজিওথেরাপি, এটা মানুষ অনেক দিন ধরে, আগে মানুষ কতটা দেখেছে না দেখেছে, আজকে আপনার সবাই এটাকে খুব একটু আলাদাভাবে গুরুত্ব দেয় এবং সম্মানের সঙ্গে দেখে, এবং মানুষ নিজেরাও কিন্তু নিজেদের থেকে, আমি অনেক মানুষকে দেখেছি যারা সুস্থভাবে আছেন, কর্মঠ আছেন, তারাও কিন্তু নিয়মিত ফিজিওথেরাপির কাছে এক্সারসাইজের জন্য যান, এবং যাতে তারা আরও দীর্ঘদিন সুস্থ থাকতে পারেন সেই চিন্তা ভাবনা যান। এই যে মানে মানুষের নিজের মধ্যে থেকে যে নিজের শরীরের প্রতি সচেতনতা এসে যাওয়া, গড়ে যাওয়া, এটা কিন্তু আপনাদের মতন যারা দীর্ঘদিন ধরে এই প্রফেশনে রয়েছেন বা এই ধরনের কাজকর্ম করছেন তাদের কিন্তু একটা বিরাট বড় দায়িত্বও রয়েছে, এটাকে মানে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাদের মানুষের মধ্যে এটাকে মানে নিয়ে আসা। আমি শুধু একটা জিনিস বলবো যে স্পোর্টসের ক্ষেত্রে এরকম ধরনের আপনাদের কতটুকুন কাজ হয় স্পোর্টস মেডিসিনের ক্ষেত্রে? স্পোর্টস, যেহেতু বিপ্লব আমি মাস্টার্স করেছি স্পোর্টস সায়েন্সের ওপর, তো সেই ক্ষেত্রে আমি তখন বুঝেছি যে স্পোর্টস ফিজিওথেরাপি তো একটা বিরাট পার্ট। ধরুন হঠাৎ করে খেলতে গিয়ে অসুস্থ হওয়া, তাকে একমাত্র ফিজিওথেরাপিস্টরাই পারবেন যে সেই খেলাটাকে কমপ্লিট করাতে। আচ্ছা, যে কোনো কন্ডিশনই হোক, একদম যদি মানে সেই অবস্থা না হয় যেটাতে তিনি আর হয়তো মুভ করতেই পারছেন না, সেটাতেও যতটা সম্ভব একমাত্র ফিজিওথেরাপিস্টই পারেন। তো ফিজিওথেরাপির রোলটা কিন্তু মারাত্মক। সেই মুহূর্তে কিন্তু নট অনলি যে সেই মুহূর্তে তাকে আমি এক্সারসাইজ করাতে শুরু করলাম, তাকে এক্সারসাইজ করানো না, তাকে সেই মুহূর্তে বাকি যে সাপোর্টগুলো দেওয়ার, ধরুন সেই এরিয়াটাকে মোবিলাইজ করিয়ে দেওয়া। ধরুন অনেক ক্ষেত্রে ম্যাক্সিমাম আমাদের যেটা হয় ক্রিকেট খেলোয়াড়দের বা
ব্যাডমিন্টন প্লেয়ার তাদের কি হয়, ক্র্যাম্প হয়ে যায়, মানে গ্যাস্ট্রোসোলিয়াস মাসল, মানে টেন্ডো অ্যাকিলিসের এরিয়াটা, মানে গোড়ালির যে জায়গাটা, সেখানটা ম্যাক্সিমাম এসে বলে ব্যথা হয়েছে। বা ক্রিকেটের ক্ষেত্রে আমি দেখেছি হয়তো ফিল্ডিং করতে গেল, বা রিসেন্টলি আমার কাছে একটি ছেলে আছে, ও বেঙ্গল টিমের হয়ে খেলছে। আমি যেহেতু এখানকার দুর্গাপুর ক্রিকেট ক্লাবের সাথে আমি অ্যাটাচ, তো ওই ছেলেটির ট্রিটমেন্ট আমি করছি। কিছুই না, ওর বল করতেই পারছে না, কেন কি ওর শোল্ডার জয়েন্টে পেন। এবার শোল্ডার জয়েন্টে পেনটা কী করে হয়েছে বেটা, আমি জিজ্ঞেস করলাম, তখন বলছে ম্যাডাম আমাদের খুব তাড়াতাড়ি, মানে একটা ওভারের পরে খুব তাড়াতাড়ি করে ডেকেছিল, আমি বাথরুমে গেছিলাম, বাথরুমে স্লিপ করে গেছি, তখন পুরো হাতের ওপর আমার পুরো বডির প্রেশারটা পড়েছে, এবং তাতে যেটা হয়েছে তার সেই প্রবলেমটার জন্য, এটা ফ্রোজেন শোল্ডার নয়, এই জায়গাটায় রোটেটার কাফ টিয়ার হয়েছে। রোটেটার কাফ টিয়ারে কিন্তু জেনারেলি আমরা যদি রিহ্যাবিলিটেট না করতে পারি তাহলে অপারেশন করতে হয়, এতটা দূর অবধি যেতে হয়। তা সেই বাচ্চাটা এখন সম্পূর্ণ সুস্থ আছে, ও বল করতে পারছে, তবে একটানা এখনও 2 ওভারের বেশি বল করতেও পারছে না। তো সেটার জন্য এখন ট্রিটমেন্ট চলছে। এটা খুব লঙ্গার না হলেও সবে ওর 15 দিন হয়েছে, আশা করি ওটা আরও 1 মাস, মানে আরও 15 দিন লাগবে। তো সেরকম এই কেসটা আমি দেখেছি, একটা রোটেটার কাফ টিয়ার হয় ভীষণ, মানে বল ছুটতে গেল রোটেটার কাফ টিয়ার, মানে এইগুলো একটা পড়ে গেল, ধরুন ফিল্ডিং করতে গিয়ে। এই যে স্পোর্টস মেডিসিনের ক্ষেত্রেও আমাদের ফিজিওথেরাপির একটা বড় রকম পার্ট আছে, যেটা নিয়ে আগামী আমাদের দর্শকদের জানাই যে আমাদের সময় প্রায় শেষের দিকে, এবং শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। স্পোর্টস মেডিসিনটা শুরু হয়েছে, একটা ছোট্ট একটা পার্ট আমরা আবার নিশ্চয়ই কোনোদিন আমরা দিদিকে পাবো সামনে, তখন ওই বিষয়টা নিয়েও আলোচনা করা যাবে। আজকে আমাদের এইটুকুনি, এতক্ষণ থাকলাম আপনাদের সঙ্গে, নমস্কার, ধন্যবাদ। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।